আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন জুলাই বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ বেতার রাজশাহীর বিশেষ অনুষ্ঠান রক্তাক্ত জুলাই দিনলিপি। সাথে আছি আমি লামি আক্তার নীলা। আজকের এই বিশেষ পর্বে আমরা শুনব জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যক্ষদর্শীদের কণ্ঠে স্মৃতি ও বেদনার প্রতিধ্বনি। এই মুহূর্তে বহিধারণে আমাদের সাথে উপস্থিত আছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বাইতুল মনিরা তৃষা। তৃষা, আপনি জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে যে সাহসিকতার পরিচয় তুলে ধরেছিলেন, আপনার সেই অভিজ্ঞতার গল্প আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে দেবেন। জুলাই গণ অভ্যুত্থানের আমি সহ আমাদের আরো যারা সহপাঠী আছে বা বলতে গেলে ইন্ডিভিজুয়াল বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীরই পরোক্ষ বা প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। আমরা সবাই মিলেই এই কাজটা সম্পূর্ণ করছি বলতে গেলে। তো প্রথম থেকে যখন রাজশাহীতে আন্দোলন শুরু হয়, প্রথমে তো ঢাকাতে খুব জোরালো আন্দোলন ছিল, বা ঢাকাতে যেসব হচ্ছিল সেইগুলোরই প্রতিক্রিয়া হিসেবে আরো বাংলাদেশের বাকি জেলাগুলোতেও আমরা দেখছি যে আন্দোলন হয়েছে। তো রাজশাহীতে যখন থেকে আন্দোলন শুরু হয়, আমি এবং আমার আরো বেশ কিছু বন্ধু আমরা আশেপাশে সবাই বেশ স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করেছি যাতে আমরা আন্দোলনে অংশগ্রহণ করতে পারি। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েও কিছুদিন আন্দোলন হয়েছে, আহ রাজশাহী ভার্সিটিতেও হয়েছে। রাজশাহীর নানা জায়গাতেই নানা ছাত্ররা ছত্রবদ্ধ হয়ে আন্দোলন সম্পন্ন করেছে। তো সে জায়গা থেকে আমি সম্ভাব্য সব জায়গায়। তৃষা, আমার একটা বিষয় সম্পর্কে জানার ছিল। আপনাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা গিয়েছিলেন, তার সম্পর্কে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ে সাকিব আঞ্জুম ভাইয়া, উনি নিহত হয়েছিল। তো 5ই আগস্টের দিনে আমার ওনার সাথে প্রথম দেখা হয়েছে। তো সেদিন প্রথমবারের মতো ছিল যখন আমি গুলির শব্দ নিজের কানে শুনেছিলাম সিনেমার বাহিরে। তারপর অনবরত চারিদিক থেকে মানুষজন ছুটাছুটি শুরু করলো। আমি সেদিন প্রথম হয়তো বুঝতে পেরেছিলাম যে একটা মানুষের মনে যখন মৃত্যু ভয় কাজ করে সে বিষয়টা কেমন হয়। আমরা দৌড়াতে চাচ্ছিলাম, প্রথমে খুব সাহসিকতা কাজ করছিল যে আজকে যাই হয়ে যাক, আহ, এখান থেকে সরবো না, যাই হয়ে যাক যেটাই আসুক আমরা এটার মোকাবেলা করব। কিন্তু সেই দিন আসলে একসাথে অনেক ভয় কাজ করছিল। হয়তোবা আমাদের শহীদদের যথাযথ প্রাপ্য যে সম্মান বোধ সেটা আসলে মন থেকে কাজ করছিল যে এই বিষয়টা কতটা সাহসিকতার। কারণ হাজার চেষ্টা করার পরেও সেখানে দাঁড়ায় থাকার মতো কোনো ব্যক্তি ছিল না, এমন সাহস কেউ পাচ্ছিল না। সেদিন পুলিশ যেভাবে গুলি বর্ষণ করছিল তার সাথে আওয়ামী লীগের যারা আছে, আওয়ামী লীগরা রীতিমতো তাদের হাতে বড় বড় দা কুবদা নিয়ে আমাদের দিকে ছুটে আসছিল। মানে অসভ্য ভাষায় তারা গালাগালি করছে এবং ছাত্রদের পিছনে তারা ছুটে আসছে। যে যার মতো করে দৌড়ে পালাচ্ছিল, তালাইমারির দিকে আবার এভাবে যাচ্ছিল। আমাদের সাথে আমরা যে কয়েকজন একসাথে ছিলাম, ওটা আসলে আমরা আগে থেকে পরিচয় হয়ে যায়নি, জাস্ট ওখানেই আমরা একসাথে দৌড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে আমি খেয়াল করলাম যে আমার সামনে একজন ভাই, ও তুলনামূলক কম দৌড়াচ্ছে। তো আমি তাকে বললাম, ভাইয়া একটু জোরে দৌড়া। বলতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে তার পিঠ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি প্রথমে বিষয়টা বুঝতে পারি নাই, কারণ ওই সময় মানসিক অবস্থা অন্যরকম ছিল, কোনো কিছু ভাবার মতো পরিস্থিতি ছিল না। পরে খেয়াল করলাম যে তার গুলি লাগছে। গুলিটা লাগছে বুকের ভেতর দিয়ে এবং পিঠ দিয়ে বের হয়ে গেছে। তো এরকম পরিস্থিতি দেখে আমি ওখানে আমাদের সাথে যারা ছিল, আমার সাথে বেশ কয়েকজন মেয়ে ছিল, ক্লাস 10 এর একটা ছোট বাচ্চা ছিল, আরো অনেকজনই ছিল, বড় ছোট, আমার বড় একজন আপু ছিল। তো আমি তাদেরকে বললাম, যেহেতু আমার পাশে সবাই মেয়ে, ভাইয়াটাও গুলিবিদ্ধ, আমি বললাম যে এভাবে দৌড়ায় কোনো লাভ নাই, আমরা আসলে দৌড়ায় বেশি দূর যাইতে পারবো না। তাছে হাতের ডানে আমাদের বেশ কিছু বাড়িঘর ছিল, এটা শাহ মখদুম যে কলেজটা আছে ওটার উপর দিয়ে যে রাস্তা চলে গেছে সেখানকার কথা। তো আমি বললাম হাতের ডানে যেসব বাসা আছে আমরা ওর মধ্যে ঢুকি। তো কথা মতো আমরা একটা গলি পাইলাম, সেই গলিতে সবাইকে যাইতে বললাম যে আমরা এইদিকে যাই, চলো এই জায়গাগুলোতে কারো বাসায় লুকালে সেফ।
তাহলে আমাদের কেউ খুঁজে পাবে না। আর এখানে একজন গুলিবিদ্ধ, তাকে আমরা সাহায্য করতে পারবো অ্যাটলিস্ট। আমরা যখন হাতের ডানে ছোটা শুরু করলাম, একটা বাড়ির দরজাও আমাদের জন্য কেউ খুলেনি। বারবার চিৎকার হাহাকার করেও কেউ তাদের দরজা এক মুহূর্তের জন্যও খুলে নেয়। এভাবে যাইতে যাইতে ভাগ্যবশত লাস্টের একটা বাড়ি, আসলে বাড়িতে ঢোকার সাথে সাথে সাকিব আঞ্জুম ভাইয়া জাস্ট মাথা ঘুরে পড়ে গেছে। এটা দেখার পরে আমি আসলে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, আমি বুঝতেছিলাম না যে আমার কি করা উচিত, আমি এখন কি করব। আমি আশা করছিলাম যে আরো কেউ একজন হয়তো ওই খুঁড়ির ঘর থেকে বের হয়ে আসবে, তারপর আমরা ধরে ভাইয়াকে খুঁড়ির ঘরে ঢুকাবো। কিন্তু আমাকে চমকে দিয়ে আসলে কেউই বের হইলো না। আমি ওখানে দাঁড়াই আছি, আমি দেখতেছি উনি কাতরাচ্ছে, উনার বুক পিট দিয়ে রক্ত দিয়ে পুরা বাড়ির আঙিনা আর কি মেখে গেছে। এরকম সময় আমি খেয়াল করলাম যে আমার বাম সাইড থেকে একটা ছেলে ঢুকলো। আমরা বাসায় ঢুকে দরজা লাগাই দিয়েছিলাম। বাড়িটা ছিল আঙিনা, আঙিনার চারিপাশ দিয়ে ঘর, তো আঙিনার পাশের খুঁড়ি ঘরে সবাই ঢুকছিলাম আর মেন দরজা আমরা লাগাই দিয়েছিলাম। হঠাৎ দেখলাম যে একটা ছেলে, আমি ভাবছি ও আমাদের সাথে, ওর হাতে রড ছিল। তো আমি যেই মাত্র ওকে বলতে যাব যে ভাইয়া, এই ভাইয়াটাকে ধরেন, ওনাকে আমরা ভিতরে নিয়ে যাই, ঠিক ওই মুহূর্তে ছেলেটা আমার মাথায় হিট করছে কয়েকবার রড দিয়ে। তারপরে মাথা বাঁচাতে গিয়ে আমি যখন হাত দিছি, আমার হাতেও হিট করছে। তারপরে আচমকা কেমনে জানি, আমি নিজেও বলতে পারি না, আমি কেমনে জানি খুঁড়ি ঘরের সামনে চলে গেছি। ওখান থেকে শোভা আপু আমাকে ঘরের মধ্যে ঢুকায় নিয়ে আইডি কার্ড দিয়ে গেটটা লক করলো। আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টা। আমরা যখন ঘরের মধ্যে লক, ওই সময় ভাইয়া বারবার কান্না করতেছিল যে আমাকে কেউ বাঁচাও, আমি মারা যাচ্ছি। আমি কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারতেছিলাম না, কোনোভাবেই না। সবাই বলতেছিল কান্না করো না, করলে কেউ শুনতে পাবে। আমি যখন ওখানে দাঁড়ায় ছিলাম, আমি খেয়াল করলাম আমার পিছন দিয়ে ওই যে গেটটা, মেন গেটটা, স্টিলের গেট, ওইটা পুরা ঝাঁঝরা করে দিছে আওয়ামী লীগের লোকজন। ওখানে এসে রামদা বটি এগুলা দিয়ে পুরা গেট বাড়ি দিয়ে দিয়ে ঝাঁঝরা করে ফেলে দিছে। আমার ধারণা ওই ছেলেটা হয়তো গেট টপকায় আসছিল। এভাবে ওই বাসায় আমরা অনেকক্ষণ ভিতরে ছিলাম। অনেক কয়েকজন অনেকবার আসছে, এসে বের করে দিতে বলছে। ওই বাড়ির মালিকের গলায় চাকু ধরছে, কিন্তু বাড়ির মালিক তাও আমাদের কোনো ক্ষতি করে নাই। ওনার আসলে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কারণ ওই দিন দরজা খুলে দিলে হয়তো আর কেউই ওখান থেকে সুস্থ স্বাভাবিক ভাবে বাসায় ফিরে যাইতে পারতো না। ওই ঘরে এক ফোঁটাও আলো ছিল না। আমরা জাস্ট 12-13 জন মানুষ কোনো একটা ভাবে বসেছিলাম। বাচ্চাগুলো কান্না করতেছিল, ছোট ছোট ছেলে ছিল কয়েকজন, ওরা হয়তো বা 9-10, ওরাও পড়ে। তারপর ওখান থেকে সাকিব আঞ্জুম ভাইয়ার কান্না এক সময় থেমে আসলো। আমরা ভাবলাম হয়তো বা অজ্ঞান হয়ে গেছে। আমরা ওখান থেকে পরে বের করে দিল। ওরা বললো যে দেখো, তোমরা এখানে বেশিক্ষণ থাকলে আমরাও সেফ না, তোমরাও সেফ না। তো উনি যখন আমাদেরকে বের করে দিল, আমরা যাইতে থাকলাম। কোনোভাবেই কোনো সাহায্য পাইলাম না। ওখানে থাকা অবস্থাতেও আমরা কল করার চেষ্টা করছি, রেড ক্রিসেন্টকে সংযোগ করার চেষ্টা করছি, কিভাবে সাকিব আঞ্জুম ভাইয়াকে বাঁচানো যেতে পারে, তাকে কিভাবে কোনো সাহায্য দেওয়া যেতে পারে। কিন্তু ওই অবস্থাতে কোনো অ্যাম্বুলেন্স, কোনো সাহায্য সংস্থা, কেউ আগায় আসার জন্য প্রস্তুত ছিল না। আমরা পার্সোনালি রাজশাহী ডাক্তারদেরকেও কল করছিলাম যে এখানে একটা ছেলে গুলিবদ্ধ, পুরো আঙিনা তার রক্তে মেখে গেছে, কেউ অ্যাটলিস্ট এসে তাকে সাহায্য করেন। কিন্তু ওই সময় আমরা একটা মানুষ কারো সাহায্য পাই নাই। অবশেষে না চাওয়া সত্ত্বেও তাকে ওখানে রেখেই আমাদের চলে আসতে হইলো। আসার পর বেশ অনেক দূর আসার পরে আমাদের একজন সাহায্য করলো, তাদের বাসায় নিয়ে গেল। ওখানে 4-5টা ছেলে আমাদেরকে ঘিরে ধরছিল। আমরা কাউকে বিশ্বাস করতে পারছিলাম না যে তারা আসলে আওয়ামী লীগ কিনা, কারণ ওই বাড়ি থেকে বের হওয়ার পরে ছেলে আর মেয়েদের আমরা আলাদা আলাদা হয়ে গেছিলাম, যে ছেলেরা একদিকে যাক, মেয়েরা একদিকে যাক। আমরা 5 জন মেয়ে ছিলাম ওই জায়গায়, আমরা কাউকে বিশ্বাস করে আগাতে পারছিলাম না, যে যদি কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু তারপর সেখান থেকে যাই হোক, সে ছেলেটাকে আমরা বিশ্বাস করে তাদের বাসায় গেলাম। সেখানে গিয়ে আমরা খবর পাইলাম যে সাকিব আঞ্জুম ভাইয়া মারা গেছে। আমরা তখন জানতামও না যে উনি কে।
ওনাকে জানার চেষ্টা করা হয়েছে, ওর আইডি কার্ড পর্যন্ত নিয়ে চলে গেছে। যখন ওই ছেলেটা আমাকে যখন মারতে আসছে, ভাইয়ার আইডি কার্ড করেছিল, আইডি কার্ড পর্যন্ত নিয়ে গেছে। আমরা শনাক্ত করতে পারতেছিলাম না যে মানুষটা মারা গেছে সে মানুষটা আসলে কে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন সাধারণ শিক্ষার্থী বাইতুল মনিরা তৃষার জুলাই গণ অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাকিব আঞ্জুমের মৃত্যুর সেই মর্মান্তিক ইতিহাস। এই মুহূর্তে বহিধারণের জন্য আমরা উপস্থিত হয়েছি সেই ঐতিহাসিক দৃশ্যপটে, অর্থাৎ যেখানে সাকিব আঞ্জুম, বাইতুল মনিরা তৃষা সহ বাকি শিক্ষার্থীরা 5ই আগস্ট আশ্রয় নিয়েছিলেন। আমরা কথা বলবো সেই বাড়ির মালিকের সাথে, শুনবো কিভাবে তারা সাধারণ নাগরিক হয়ে ওই মুহূর্তে এতটা ভয়ের মধ্যে তাদেরকে আশ্রয় করে দিয়েছিলেন এবং এই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। আপনি আসলে সেদিন কি দেখেছিলেন? সেদিন কি হয়েছিল? 5ই আগস্টে বাইরে খুব গোলাগুলি হয়েছিল আর আমরা এখানে রান্না করছিলাম। ঘর তরকারি যাহাই আমার নাতি পুতি ঘরের মধ্যে যে কাইনতে লেগেছে, চিৎকার করছে, তখন এই ভাত তরকারি বউ এনে থুয়েই ঘরে যে ছেলে পেলে নিয়ে ঘরে দরজা দিছে। আমি ঘর খুলে নাতিন গো আবরিয়ে ধরে রাখছি, কান্দিস না তোরা, কিছু হইব না আমাদের। বলছি যে ওরা বলছে ওদেরও কিছু হইতে দিব না। যতক্ষণ ও বাইসা ছিল ততক্ষণ রক্ত আমার চোখে টুকি বাইসা দিচ্ছিল, এত রক্ত। তারপরে গান বেরোনোর সময় হয়েছে, ওই ছুরি দিয়ে নাটোরের ছুরি দিয়ে কালমা পড়াইলো। আমার বেটার কাছে ইসবের কাছে ছিল, তো রাত্রে বাড়ি আইছে আগের দিন। আমার বেটা বাড়ি ওই আবার কাছে বৈশা ছিল, ওর কাছে ব্যাগটা দিল, মানি ব্যাগটা, তারপরে ওর বড় মোবাইল দেয় আমার বেটার কাছে দিল, আর বললো যে আমার মা জানি আমাকে ক্ষমা করে দেয়। আমার মা বারণ করছিল, তাও নিয়ে এসেছি। আমার মা কতবার ফোন দিল, ধরবারই দিল না। ওর ইয়ের ফোনে কি কি আমরা তো বুঝি না। ওই ফোনটা ধরার জন্য খুবই করছিল, তো ধরতে দিল না, যে আমার মা টেনশন করবে, তাই বলে ধরতে দিল না। ওরা 3 ভাই ছিল, একটা ওই পারে গেছিল, একটা ওই পারে গেছিল, আর ওই আমাদের বাড়ি ছিল। দাদি, আপনার দরজার সামনে দেখলাম কোপদা দিয়ে রামদা দিয়ে হ্যাঁ, কোপাইছে। কোপাইছে, দরজা গেট খুলিনি, যে গেট খুললে এখনো সেই চিহ্ন আছে। চিহ্ন আছে, ওই যে দেখো। তাহলে আমরা, আর এই যে বোম মারছে, পটকা ফুটছে, গুলি ছাড়ছে, চালের মধ্যে ঝনঝন করে পড়ছে, চালের মধ্যে ঝনঝন করে পড়ছে, তাও গাছ পেতেছে। আর আমার নাতিনের আরো চিকির পাচ্ছে। আর এখান থেকে মনে করো ওই 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 ফুইটা দিয়ে দেখা যায়, ওই যে ওই ইয়েতে এখানে নিচে দাঁড়িয়ে, এখান থেকে আমরা দেখতে পাইছি যে ওই ওখানে একটা ছেলেকে মারছে, বাইরে মারছে। ছেলেটা শেষুর পেয়ে আইসে ওই যে মুড়িতে পানির মধ্যে নেটা মেরে বস থেকে কম। আমার এই বাড়ির ননদকে দেখলাম, এই বাড়ির ননদ এসে গেট খুলে তারপর সুরাকে ভিতরে দিয়ে গেল। আর ওরা ওই বটগাছের ওখানে দাঁড়িয়ে আছে। আর মনে করো ওকে তো পানি টানি খাওয়াইলে, আমি বলে কথা দিছিলাম, বাবা তোর আমি বাঁচাবো, যে পিলে হই তোকে বাঁচাবো, ওকে তো বাঁচাইছি, তোকেও বাঁচাবো। এসে যখন ওই যে বললো যে কেরোসিন তেল ঢাইলে দিয়ে বড় জারকিন বেড়ে পেট্রোল নিয়ে এসে আমার বাড়ি ঢাইলে দিয়ে পুড়িয়ে দিবে, বলছে তখন সব বাড়াবে। তাই বলছে ওরা, তখন ওই কানে শুনছে, শুনে বলছে যে আমাকে আর কেউ বাঁচাইতে পারবেন না, আপনারাও মরে যাবেন, আমিও মরে যাব। আর বাঁচাইতে পারলেন না আমাকে। তাও আমার বেটা সাহস দিছে, ভাইয়া আপনাকে বাঁচাবো। রিক্সা দেখতে যাই, আমার বেটা রিক্সা দেখতে যায়, ওরা ওখান থেকে বলে ওকে গুলি কর, ওকে মার। বলছে এটা আমার বাড়ি, আমি কালি রাত্রে বাড়ি আইছি, এটা আমার বাড়ি, কাকে মারবেন, চালান গুলি, পারলে গুলি চালান। আমার ওই বেটা প্রতিবাদ করছে। আমার স্বামীকেও এটা ধাক্কা দিয়ে ফালিয়ে দিছে ওরা। আমার স্বামী ওকে ঠেলা দিয়ে বাইক করে দিয়ে তারপর দরজা দিছে, ওর দূর ঢুকেইছি। আমার স্বামী দরজা লাগিয়ে দিছে, দরজা ভাঙ্গে ফেলে দিছিল একবারে। আমার বেটাই ওইটা ঠিক করছে, দরজা কলের মাথা কাইটে ফেলে দিছিল, কোপটা আমার মনে হয় এখানেই দিছে ওকে। কলের মাথা ছিল না, সারাদিন পানি পড়লো কলের মাথা। তারপরের দিন 10টার সময় এনে আমি কলের মাথা লাগাইলাম, সে ভিতরে ভাঙ্গে ছিল, ওইটা আমার বেটা বাইর করতেই পারলো না, ওর মধ্যে ঠাইসা লাগাইলো।
সেই 3-4 মাস পর তো আমি গেলাম মানিকগঞ্জ বাপের বাড়ি। তারপরে এই সাংবাদিকরা এডারা ওডারা আইসা কলের মাথাও খসিয়ে নিয়ে গেছে সাংবাদিকরা, বলছে কিনা আমরা দেখবো। আমার পাটি টুটি সঙ্গে সঙ্গে ওরে পেঁচিয়ে একটা দিয়ে দিলাম। কলের মাথা কে নিয়ে গেছে? সাংবাদিকরা। সাংবাদিক নিয়ে গেছে? কলের মাথা টাথা সব নিয়ে গেছে। তারপর আমার এটি 3বার লাশ নিয়ে বেড়াইছিল মানুষ। আমার এইবারে ননদ আমার বেটা বলছে না, ওর বাড়ির মানুষ আসবে তখনকার লাশ দিব, এর আগে দিব না। আপনারা কে? থুতুমুতু খাইছে, বাইর করে দিছি, 3বারই বাইর করে দিছি। তারপরে আমার এগুলো কিন্তু সব ভাইঙ্গা ফেলে দিছিল শুইলেছে আর কি মানুষে। তারপরে আমার বেটা ডাক্তার আইলো মেডিকেল থেকে, ওই সাকিবের সাপ করা ওই ডাক্তাররা ওকে টিপে 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 খুব এগুলো করলো, জাম করলো ওকে চাইপে চাইপে, জীবন আছে নাকি, বললো যে নাই। এই তখন আমরা কান্নাকাটি জানো। তখন আমার বেটা করলো কি, পাশের বাড়ি ননদের বেটাকে ডাইকে নিয়ে এসে ওকে কত কষ্ট করে আমার বেটা ওই শামুকদম কলেজের কাছে নিয়ে গেছে। নিয়ে যাই গেছে তখন ওর ভাই এসে চিকুর দিয়ে পড়ছে। হেসিমকে বলছি, আমার ননদ বলছে যে বেটা এরই ভাই, এরই বাপ মা। তখনকার তাড়াতাড়ি করে ওরা ভ্যানে উঠিয়ে দেখো মিছিল করবার লাগলো। ওরা খুব কষ্ট পাইছি। আমার একটা জোয়ান বেটা মরে গেছে, তো ওই ছেলে মরে যায় থেকে আমার যে কি হয়েছে খাইতে পারি না, নিতে পারি না, খালি পাগলের মতন ঘুরি। ওর মা বাপ আইসেছিল কয়দিন পর, ওর মা বাপকে সান্ত্বনা দিতে পারি না। ওর মা বলে যে আপনি রেহেন, আমি আসলে আমি হাত পেট করে মরে যাব। ঈদের পরের দিনে, এই ঈদের পরের দিন ওর বাপ আইছিল, আমার ওই বেটার গলা ধরে কত কাণ্ড, বাঁচাইতে পারলাম না আমি। এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য সাকিব আঞ্জুমের আত্মত্যাগ তার সেই মর্মান্তিক মৃত্যু ইতিহাসে দলিল হয়ে থাকবে। সাকিব আঞ্জুমেরা শুধু একটা নাম বা সংখ্যা নন, তারা প্রতীক হয়ে আছেন আমাদের প্রতিবাদের, আমাদের গৌরবময় ইতিহাসে। লামিয়া আক্তার নীলা, বাংলাদেশ বেতার, রাজশাহী।